আমরা যেমন ঠ্যাং চর্চাও করব না, তেমনি টিটকিরির পরিমাপও করব না। খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা প্রশ্ন মানুষের সামনে রাখবো, যা মানুষকে ভাবায়। প্রথম প্রশ্ন হলো, সত্যিটা কি? কি হয়েছিল সত্যি সত্যি, সেটা কি আমরা কোনোদিনও জানতে পারবো? আমাদের রাজ্যে এর আগে এই ধরনের সন্দেহজনক ঘটনা অনেক ঘটে গেছে, যেগুলি শুধুমাত্রই প্রশ্নের উদ্রেক করেছে, তার উত্তর আমরা আজ পর্যন্ত পাইনি। আপনি বড় বড় কেলেঙ্কারি ধরে নিন, কারচুপি ধরে নিন, কিংবা সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বিদ্যাসাগরের মূর্তিটা আসলে কে ভেঙেছিল, এই উত্তর আমরা এখনো পাইনি। আর এই উত্তরের মতোই এবারেও কি ঘটেছে সেটাও কি আমরা কোনোদিনও জানতে পারবো? আমাদেরকে হয়তো অনুমান, জল্পনা এসবের মধ্যেই নিজেদেরকে বেঁধে ফেলতে হবে। সত্যি ঘটনাটা কি ঘটেছিল সেটা আমরা কতদূর জানতে পারবো সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে কি পড়ে থাকে? পড়ে থাকে দুটো সম্ভাবনা। একটা সম্ভাবনা হলো যে হ্যাঁ এটা হয়েছে, আর দ্বিতীয় সম্ভাবনা হলো যে না এটা হয়নি। আমরা দুদিকেই যাব, কিন্তু প্রথমে প্রথম সম্ভাবনার দিকে এগিয়ে যাই। আমরা যদি ধরে নিই যে এই জিনিসটা হয়েছে, তাহলে প্রাথমিক দুটো প্রশ্ন আমাদের সামনে উঠে আসে। প্রথমটা হচ্ছে, যে রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী সুরক্ষিত নন, সেই রাজ্যে আমরা মানে সাধারণ মানুষজন আমরা কি আদৌ সুরক্ষিত? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এত বড় একটা ঘটনা ঘটলো, এত গম্ভীর একটা পরিস্থিতি তৈরি হলো, আমাদের মুখ্যমন্ত্রী থুরি পেশেন্ট বলছেন যে তার খুব কষ্ট হচ্ছে, এই রকম একটা জায়গায় তাকে নন্দীগ্রাম থেকে পিজি হসপিটাল পর্যন্ত টেনে নিয়ে আসা হলো। আমরা এইরকম একজন কোট আনকোট পেশেন্টকে 120 কিলোমিটার ট্রাভেল করালাম। মাঝখানে যতগুলো সরকারি হাসপাতাল ছিল সেখানে কি এই পরিকাঠামো ছিল না যে ক্রিটিক্যাল কেয়ার না হোক অন্তত প্রাইমারি কেয়ারটুকু দেওয়া যাবে বা অবজারভেশনে রাখা যাবে? এর দুটো সম্ভাব্য উত্তর হতে পারে। প্রথমত, সরকারি কোনো হাসপাতালেই পরিষেবা ভালো ছিল না, পরিকাঠামো ভালো ছিল না। অথবা দ্বিতীয় কথা হলো, পেশেন্টের কন্ডিশন অতটাও খারাপ ছিল না। এইবারে আমরা ল অ্যান্ড অর্ডার, স্বাস্থ্য ব্যবস্থা এগুলোকে টপকে আসি পরের সম্ভাবনা, যে যদি এটা হয়ে থাকে, কোট আনকোট যদি এটা হয়ে থাকে, তাহলে কে এটা করলো এবং কেন করলো? স্বভাবতই মুখ্যমন্ত্রীর নিশানা বিজেপির দিকে। কিন্তু বিজেপি যদি এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে এইরকম একটি ঘটনা ঘটায়, তাহলে তারা যথেষ্ট মূর্খামির পরিচয় দিয়েছে। কারণ কারোর নাটক মনে হোক বা না হোক, কিছু মানুষ এই জিনিসটাকে ভালোভাবে দেখবেন না। আপনার হজম হোক বা না হোক, কিছু মানুষ এখনো পর্যন্ত তাকে ভোট দেন। তাদের কাছে এই বিষয়টা একটা বিতিকিচ্ছিরি বিষয় হিসেবে উপস্থাপিত হবে। এবং আরেকটা জিনিস যেটা হলো এর মধ্যে দিয়ে, সেটা হলো আগামী 5 দিন ধরে সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত্রি এই একটাই জিনিস নিয়ে তর্জা হবে, চর্চা হবে। এই একটাই জিনিস সাধারণ মানুষের চোখের সামনে ঘুরবে, এবং তার ফলে যারা এতদিন পর্যন্ত এদিক ওদিক করছিলেন তাদের একাংশ কিন্তু ইনফ্লুয়েন্সড হবেন। কাজেই বিজেপি যদি এই কাজটা সত্যিই করে থাকে, তাহলে বলতে হয় যে বাংলার চাণক্য মুকুল রায় এবং দেশের চাণক্য অমিত শাহর যথেষ্ট দূরদর্শিতার অভাব হয়েছে। এইবারে আসি দ্বিতীয় সম্ভাবনায়, যদি এটা না হয়ে থাকে তার কথায়। এইখানে কিন্তু একটা বড় পরিসর রয়েছে যে গোটা জিনিসটাকে ভুল বোঝা হয়েছে। বিবৃতি অনুযায়ী সভার মধ্যে, ভিড়ের মধ্যে বাইরে থেকে 4-5 জন ঢুকে পড়ে, ধাক্কা মেরে আমাকে ফেলে দেয়, ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়েছে, এর পেছনে ষড়যন্ত্র ছিল। এবার এখানে প্রথম দুটো বাক্য কিন্তু খুব সহজ। একটা সভা ছিল যেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রীর সভা ছিল, সেখানে প্রচুর ভিড় ছিল, সেখানে ধাক্কাধাক্কি হয়েছে এবং সেই ধাক্কাধাক্কিতে মুখ্যমন্ত্রী পড়ে গেছেন বা এই ঘটনাটি ঘটে গেছে। এইবারে আসি দ্বিতীয় অংশে। ইচ্ছাকৃত ছিল কি ছিল না, ষড়যন্ত্র ছিল কি ছিল না, এইটা কিন্তু সম্পূর্ণ স্পেকুলেটিভ ম্যাটার, আর এইটা ডিপেন্ড করছে আপনি বিষয়টা খাচ্ছেন কি খাচ্ছেন না তার উপরে। আরেকটা সম্ভাবনা হতে পারে যে এইরকম একটা ক্রিটিক্যাল জাংচারে, রাজনৈতিকভাবে এরকম গুরুত্বপূর্ণ একটা সময় এইরকম ঘটে যাওয়া একটি ঘটনা তার মনে এই বিশ্বাস জাগিয়েছে যে এর পেছনে ষড়যন্ত্র ছিল, এর পেছনে বিরোধীদের একটা গভীর আঁতাত ছিল। আর না হলে আরেকটা সম্ভাবনা হতে পারে যে প্রশান্ত কিশোর এই মুহূর্তে রাজ চক্রবর্তীর সিনেমা খুব দেখছেন এবং সেখান থেকে তার মনে হয়েছে যে এরকম কিছু একটা করলে ভালো হয়, যে আমরা এরকম একটা কিছু করব, তারপরে আমরা এরকম একটা বলবো, তারপরে এরকম হবে, বুঝলে তো? আর না বুঝলে একটা সিরিজ চালিয়ে দেখে নাও না। তাহলে এখান থেকে খুব বিশ্বাসযোগ্য একটা চিন্তাধারা বেরোয় যে এইরকম একটা ঘটনা ঘটে এবং তারপরে সেটাকে লেভারেজ করার জন্য এই হিসেবটা কষা হয়, এই কথাটা বলা হয়। এইখানে বলা হয় যে এখানে বিরোধীদের একটা গভীর আঁতাত রয়েছে, বিরোধীদের একটা গভীর চক্রান্ত রয়েছে। কারণ এই ন্যারেটিভটা বারবার করে বলা হয় যে একদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নানান রাজ্যের মুখ্যমন্ত্রী, আর আরেক দিকে উনি একা। তাই এটাও একটা সম্ভাবনা রয়েছে এই ঘটনাটা ঘটেছে এবং তারপরে দেখা গেছে যে এটাকে লেভারেজ করার একটা ভালো সুযোগ পাওয়া গেছে এবং সেই অনুযায়ী হিসেবটা কষা হয়েছে। যাই হোক না কেন, আমরা সঠিক উত্তরটা হয়তো পাবো না,
কারণ এই রাজ্যে উত্তরের অভাবটা একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী কয়েকদিন ধরে যখন টিভির চ্যানেলে বারংবার এই জিনিসটারই রিপিট দেখবেন, এই ঘটনাটাই দেখতে থাকবেন, এই ঘটনাটা নিয়েই নানান রকম কথাবার্তা চর্চা তর্জা দেখতে থাকবেন, তখন মাথায় রাখবেন যে আপনার কাছে কিন্তু অল্টারনেটিভ দুটোই, হয় এটা হয়েছে আর না হলে এটা হয়নি। আসলে কি হয়েছে এই জবাব বাংলার মানুষ যতই চাক না কেন, ঘন্টা খানেক ধরেই চাক না কেন, পাবে না। এবার এখানে নন্দীগ্রাম নিয়েই যখন কথা হচ্ছে তখন দুটো কথা বলা দরকার, যেগুলো হয়তো এই ঘটনার তলায় চাপা পড়ে যাবে। প্রথম কথা হলো, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার তরফ থেকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে মীনাক্ষী মুখার্জিকে। এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে এবং সেখানে এক ঝাঁক নতুন মুখকে দেখা গেছে। এবার এদের মধ্যে কয়েকজন, বিশেষ করে মীনাক্ষী মুখার্জি কত ভোট পাবেন সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকলেও, এই যে বারবার একটা অভিযোগ করা হতো বা একটা আঙুল তোলা হতো যে সিপিআইএম এর তরফ থেকে শুধু সাদা চুলের মাথাই দেখা যায়, এই তর্কটা কিন্তু আর টিকবে না। কিন্তু এখানে এটাও বলার দরকার যে সংযুক্ত মোর্চা বারবার বলে এসেছে যে এই লড়াই, এই নির্বাচন ত্রিপাক্ষিক, তিন দিকের লড়াই, এবং সেটা প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। কিন্তু তারপরেও নন্দীগ্রামের মতো একটা সিটে, যেখানে একদিকে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, সেইখানে মীনাক্ষী মুখার্জির মতো একজন নবাগতাকে দাঁড় করিয়ে আর যেখানকারই হোক নন্দীগ্রামের সিটের লড়াইটাকে অন্তত ত্রিপাক্ষিক করা যাবে না। এই সিটটাকে সংযুক্ত মোর্চা হয়তো খুব একটা ঘাঁটাতে চাইছে না, তারা দেখছে অন্য দিক থেকে কি করা যায়। তার কারণ এখানে সব থেকে বেশি ড্যামেজ হতে পারত যদি আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে কাউকে দাঁড় করানো হতো, কিংবা ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষকে দাঁড় করানো হতো। কারণ এই এলাকার বেশ কয়েকটি পকেটে ইসলাম ধর্মাবলম্বী মানুষের ভোট কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সেখানে দাঁড়িয়ে মরাল হাইগ্রাউন্ড থেকেই হোক কিংবা মমতা শুভেন্দু এখানে কি খেলা দেখাবেন সেটা জানার জন্যই হোক না কেন, এইরকম একজন নবাগতাকে দাঁড় করিয়ে কিন্তু এই লড়াইটাকে ত্রিপাক্ষিক করা যাবে না। এই সিটটায় সেইভাবে আপাত দৃষ্টিতে সংযুক্ত মোর্চা খুব একটা বাধা সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না। এইবারে আসি দ্বিতীয় কথায়। অত্যন্ত চমকপ্রদ একটি খবর, শুভেন্দু অধিকারী, যিনি দাবি করেছেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে তিনি হারাবেন, তিনি জনসমক্ষে আরও একটি নতুন দাবি নিয়ে এসেছেন। তার বক্তব্য, বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা চিটফান্ডের টাকা ফেরত দেব। এবার কি করে তারা এই টাকা ফেরত দেবেন, চিটফান্ডের টাকা কোথায় আছে, এই ধরনের ইনফরমেশন লুকিয়ে রাখা যে ক্রিমিনাল অফেন্স, এইগুলোর তিনি মোটেই ধার ধারেন না, বললেই হলো। এটা ঠিক কথা যে হাওয়ার মধ্যে থেকে কে জিতবে কে হারবে এই প্রেডিকশন করার মতো ক্ষমতা আমার এখনো পর্যন্ত হয়নি, কিন্তু একটা এডুকেটেড গেস করাই যায়। আর সেটা হচ্ছে, এখন থেকে 2রা মে পর্যন্ত বাংলার বুকে আরো অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে, যেগুলো দেখে মানুষ ঠিক করতে পারবেন না যে তারা হাসবেন নাকি কাঁদবেন। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।